নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে নিজেরই প্রাণপ্রিয় বান্ধবী নয়নাকে দেখে অবাক হয়ে গেল ফাতেমা। কখনো ভাবতেই পারেনি সে যে তার স্বামী এবং বান্ধবী মিলে তাকে এভাবে ধোঁকা দিবে। ফাতেমা নয়নাকে অতিক্রম করে নিজের স্বামী সোহেলের সামনে গেল। সোহেলের সামনে গিয়ে অশ্রুসিক্ত নয়নে বলল, কেন করলে তুমি এমন? কি দোষ ছিল আমার? সোহেল চুপ করে রইল। এর মধ্যে ফাতেমার 5 বছর বয়সী মেয়ে ফারিয়া দৌড়ে চলে এলো সেখানে। এসে বলে উঠল, আব্বু তুমি আর নয়না আন্টি এমন বড় বউ সেজে আছো কেন? ফাতেমা এবার আর নিজেকে আটকে রাখতে পারে না, চোখের জল ফেলতে থাকে সোহেলের সামনেই। যা দেখে হয়তো সোহেলের মন কিছুটা গলে, তাই সোহেল বলে, লেট মি এক্সপ্লেইন। ফাতেমা ইশারা করে সোহেলকে থামিয়ে দেয়। অতঃপর নিজের মেয়ে ফারিয়ার হাত শক্ত করে ধরে বলে, এতদিন শুধু আমাদের মেয়ের দিকে তাকিয়ে তোমার পরকীয়ার কথা জেনেও চুপ ছিলাম, কিন্তু আর নয়, এবার তুমি সব মাত্রা অতিক্রম করে ফেলেছ। এবার আমাকে আর তুমি আটকে রাখতে পারবে না। আমার মেয়ের জন্য এতদিন মুখ বুজে সব সহ্য করেছিলাম, কিন্তু আর নয়, এবার আমার মেয়ের জন্যই আমি ঘুরে দাঁড়াবো। এ কথা বলে নয়নার সামনে যায় ফাতেমা, সপাটে ঝড় বসিয়ে দিয়ে বলে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার স্বামীর যার সাথে সম্পর্ক চলছে সেটা তুই। তোকে আমি কত বিশ্বাস করতাম নয়না। সোহেল কারোর সাথে পরকীয়া করছে এটা জানতে পেরেই আমি সবার প্রথমে তোকে বলেছিলাম, অথচ তুই সেই সময় আমাকেই বলেছিলি আমি ভুল ভাবছি। তখন সোহেলের হয়ে কত কথা বলেছিলে, এখন বুঝতে পারছি এসবের কারণ। খুব না বড় বড় কথা বলতি তুই, নিজের পায়ে দাঁড়ালে নাকি বিয়ে করার প্রয়োজন হয় না। তো বিজনেসটাই মিসেস নয়নার কি এটাই মোটিভ ছিল যে অন্য কারো স্বামীকে কেড়ে নিবে? ফাতেমা, এই চুপ, একদম উঁচু গলায় কথা বলবি না। তুই ভালো করেই চিনিস আমি মানুষটা কেমন। সেই স্কুল থেকেই তো আমায় চিনিস তুই। আমার জিনিসে অন্য কেউ নজর দিলে তার কি অবস্থা করি সেটাও জানিস। তোকে এত সহজে ছেড়ে দেব না ভাবিস না। আমি প্রকৃতির প্রতিশোধের আশায় বসে থাকবো না নয়না। তোকে আর তোর স্বামীকে আমি নিজের হাতে শাস্তি দেব। বলে ফাতেমা ফারিয়াকে কোলে নিয়ে নিজের রুমের দিকে যায়। নয়না পেছন থেকে উপহাস করে বলে, তুই কি করবি আমাদের? কি ওয়েকাত আছে তোর? আমি একজন বিজনেস টাইকুন, সোহেল একজন উকিল, আর তুই কি? সামান্য একজন গৃহিণী। ফাতেমা পিছন ফিরে তাকিয়ে আত্মবিশ্বাসী হেসে বলে, সামান্য গৃহিণী তোর কি করে সেটাই শুধু দেখ। এমন সময় সোহেল বলে ওঠে, এত বড় বড় কথা তুমি কিভাবে বলছো? এই বাড়ি থেকে বেরোনোর পর তো রাস্তায় থাকতে হবে, কারণ আমার মনে হয় না তুমি তোমার বাবার বাড়িতে যাবে বলে। ফাতেমা একটু বিচলিত হয়ে পড়ে। সত্যি সে তার বাবার বাড়িতে যেতে পারবে না, কারণ বাবা মা অনেক আগে মারা গেছে। তার ভাই ভাবি তারা যে তাকে আশ্রয় দেবেন এটা সে ভালো করেই জানে। তবে ভেঙে পড়ার মেয়ে তো ফাতেমা নয়, তাই সে হাসি মুখেই বলে, আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। আর যাই হোক না কেন, আমি আমার মেয়েকে এই নরকে রাখবো না। বলে ফাতেমা নিজের রুমে যায়। রুমে আগে থেকে সব কিছু গোছানো ছিল। ফাতেমা আগে থেকেই জানে এমন কোনো দিন আসবে তার জীবনে। 2 মাস আগে ফাতেমা বুঝতে পেরেছিল সোহেল তাকে ধোঁকা দিচ্ছে। তখনই নয়নার সাথে যোগাযোগ করে সে। ফাতেমার আপন বলতে এক নয়নাই ছিল, কারণ বাপের বাড়ির কেউ তার পাশে নেই।
নয়না ছাড়া আর তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবও নেই। এজন্য নয়নাকে নিজের সব গোপন কথা শেয়ার করত। সোহেলের ব্যাপারে খোঁজ নিতে এসে নয়নাকে বলেছিল, কিন্তু সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকলে আর কি তাকে পাওয়া যাবে? নিজের নির্বুদ্ধিতার কথা ভেবে সে হাসে। আজ ফাতেমা কেঁদেছে সোহেলের জন্য নয়, নয়নার জন্য। মা বাবাকে হারানোর পর নয়নাই তার আপন ছিল, আর সে ওইভাবে ধোঁকা দিল। ফাতেমা সব সাজানো জিনিসপত্র নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যাবে, তখনই ফারিয়া বলে ওঠে, আম্মু, আমরা কোথায় যাব? ফাতেমা ফারিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাব মামুনি, যেখানে সবকিছু অনেক সুন্দর হবে। ফারিয়া ভাবুক হয়ে কিছুক্ষণ ভাবে, অতঃপর বলে, আব্বু কি নয়না আন্টি কি বিয়ে করেছে? ফাতেমা কি উত্তর দেবে বুঝতে পারে না। তার এই অবুঝ সরল মেয়েটাকে এই পৃথিবীর জটিল সমীকরণ কিভাবে বোঝাবে সে? ফাতেমার ভাবনার মধ্যে ফারিয়া বলে ওঠে, আই হেট আব্বু। আব্বু এটা একদম ঠিক করেনি। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব আম্মু। ফাতেমার বুকটা গর্বে ফুলে যায় তার মেয়ের কথা শুনে। ফাতেমার মনে হয় তার মেয়েকে সে একদম ঠিকভাবে মানুষ করতে পেরেছে। ফারিয়াকে বুকে জড়িয়ে সে বলে, তুমি একদম চিন্তা করো না মামনি, তোমাকে আমি অনেক ভালো একটা জীবন উপহার দেব। সমাজকে দেখিয়ে দিবে একজন মায়ের শক্তি কতটা। ফাতেমা ফারিয়াকে নিয়ে ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় সোহেল তার সামনে এসে বলে, যাওয়ার আগে একবার ভেবে দেখো, নিজের কথা না ভাবলে আমাদের মেয়ের কথা ভেবো। আমাদের নয়, ফারিয়া শুধু আমার মেয়ে, ওর উপর তোমার আর কোনো অধিকার নেই। তুমি তো উকিল, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপার রেডি করে আমার কাছে পাঠিয়ে দাও, আমি সাইন করে দেব। সোহেল ফাতেমাকে আটকাতে যাবে, তখনই নয়না তাকে আটকে বলে, এই আপদগুলোকে তুমি যেতে দাও তো, আমরা নতুন করে আবার আমাদের ফ্যামিলি গড়ে তুলব। ফাতেমা দাঁড়িয়ে গিয়ে বলে, সব কিছুকে এতটা সহজ ভাবিস না নয়না, তোদেরকে আমি সুখী হতে দেব না। আমার জীবনের সুখ কেড়ে তোরা সুখী হতে পারবি না, এটা ফাতেমার প্রতিজ্ঞা। নয়না বলে, আরে যা যা, তুই কি করতে পারবি দেখে নেব। ফাতেমা আর কোনো বাক্য ব্যয় না করে বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে এসেছে, চিন্তায় পড়ে যায় এখন কোথায় যাবে। তখনই হঠাৎ কিছু একটা মনে করে নিজের ফোন বের করে কল করে শ্রেয়াকে। শ্রেয়া তার একজন বান্ধবী। নয়নার মতো তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, অনেক দিন থেকে তার সাথে যোগাযোগ নেই। তবে ফাতেমা জানে শ্রেয়া তাকে সাহায্য করবে, কারণ মেয়েটা অনেক ভালো মনের। ফোন করার কিছুক্ষণ পরে শ্রেয়া ফোনটা রিসিভ করে বলে, বল ফাতেমা, কেমন আছিস? তুই আমায় মনে রেখেছিস? এত সহজে কিভাবে ভুলবো? তোর মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে কি ভোলা যায়? আমাদের ভার্সিটির মধ্যে তোর সিজিই তো সব থেকে বেশি ছিল। আমি তো ভেবেছিলাম তুই অনেক ভালো কোনো জায়গায় যাবি, কিন্তু সেই তো গৃহিণী হলি। ফাতেমা আফসোসের সুরে বলে, সেটাই তো সব থেকে বড় ভুল করেছি জীবনে, এখন সেই ভুল শুধরে নিতে হবে। আচ্ছা, তুই কি এখন নিজের স্বপ্ন পূরণ করেছিস? হ্যাঁ, আমি এখন নিজের একটা কফি শপ করেছি এবং একজন সাকসেসফুল ওম্যান হতে পেরেছি। তোর ওখানে আমাকে কটা দিন আশ্রয় দিবি? হ্যাঁ, কেন নয়, কিন্তু তোর আশ্রয় কি প্রয়োজন? সে অনেক কথা ফোনে বলা সম্ভব নয়। আমি তোর ওখানে গিয়ে তারপর তোকে সব বলছি। ঠিক আছে, আয়।
নয়না সোহেলের বক্ষে মাথা রেখে শুয়ে আছে, আর সোহেল নয়নার চুলে বিলি কেটে দিচ্ছে। সোহেল তখন অন্য চিন্তায় মগ্ন ছিল। নয়না সেটা খেয়াল করে সোহেলের উদ্দেশ্যে বলে, কি ভাবছো তুমি? সোহেল ভাবুক স্বরে বলে, ভাবছি আমার মেয়েটার কথা। ফাতেমা যতই যাই বলুক, ও কি একা ফারিয়াকে সামলাতে পারবে? সোহেলের কথা শুনে নয়না তেলে বেগুনে জ্বলে ওঠে। আচমকা উঠে বসে সোহেলের কলার ধরে বলল, ওই মেয়েটার জন্য তোমার এত কিসের চিন্তা? আর এত চিন্তা থাকলে আমায় কেন বিয়ে করলে? তুমি ভুল ভাবছো নয়না, ফাতেমাকে নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু ফারিয়া তো আমার নিজের মেয়ে, তাই আমার তো ওকে নিয়ে চিন্তা হবেই। নয়না হঠাৎ করে সোহেলের শার্ট খুলতে শুরু করে। সোহেল কিছু বুঝতে পারে না। নয়না সোহেলের উদম বুকে মাথা রেখে বলে, ভুলে যাও ফারিয়াকে, আমাদের সংসারে আমি তোমাকে নতুন সন্তান উপহার দেব। ওই ফাতেমার মেয়ের কথা আমার সামনে আর তুলবে না। কিন্তু সোহেলকে আর কিছু বলার সুযোগ দেবে না বলে নয়না তার মুখ চেপে ধরল। অতঃপর বেশ লাস্যময় কণ্ঠে বলল, এখন আর কোনো কথা না বেবি, চলো আজ আমরা আমাদের বিবাহিত জীবনের প্রথম রাতটা উপভোগ করি। সোহেল আর কিছু বলে না। নতুন নারী পেয়ে ভুলে যায় নিজের অতীতকে, মত্ত হয় নয়নার মাঝে। ফাতেমা ফারিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে একটা ছাউনির নিচে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে। ফাতেমা কালো আকাশের দিকে তাকিয়ে বলে, আমার জীবনের মতো হয়তো প্রকৃতিও আজ অন্ধকারে ছেয়ে গেছে। ফাতেমা নিজের কোলে ঘুমন্ত ফারিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার জীবন যতই অন্ধকারে নিমজ্জিত হোক না কেন, আমি আমার মেয়ের গায়ে তার কোনো আঁচ পড়তে দেব না। আমার মেয়েটা তো কোনো দোষ করেনি, তাই আমি ওকে কোনো শাস্তি পেতে দেব না। শাস্তি তো পাবে ওই শয়তান দুটো। বলেই ক্ষিপ্ত নয়নে সোহেলের ফ্ল্যাটের দিকে তাকালো ফাতেমা। ধীর প্রত্যয় নিয়ে বলল, তোমাদের ধ্বংস অনিবার্য। ফাতেমা অনুভব করলো বৃষ্টি পড়ছে, তাই সে ছাউনির আরও ভেতরে চলে গেল, যেন তার মেয়ে না ভেজে। এরই মধ্যে তার সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো শ্রেয়া। গাড়ি থেকে নেমে সে এগিয়ে গেল ফাতেমার দিকে। ফাতেমা শ্রেয়াকে দেখে খুশি হলো, বলল, তুই এসেছিস? আসতে তো আমাকে হতোই, তো বল কেন ডাকলি আমায়? গাড়িতে যেতে যেতে বলে, হ্যাঁ নিশ্চয়ই। শ্রেয়ার গাড়িতে উঠে পড়ল ফাতেমা। ঘুমন্ত ফারিয়া তখনও তার কোলে। যেতে যেতে শ্রেয়াকে সব কথা খুলে বলল ফাতেমা। সব শুনে শ্রেয়ার মাথায় তো আগুন জ্বলতে লাগলো। শ্রেয়ার ইচ্ছে করছিল সোহেল আর নয়নাকে খুন করে দেওয়ার। শ্রেয়া রাগী কণ্ঠে বলে উঠল, তুই এভাবে চুপচাপ চলে এলি কেন? তোর তো সোহেল আর নয়নার নামে মামলা করা উচিত ছিল। যাই হোক, এখনো দেরি হয়নি, চল আমি তোকে পুলিশ স্টেশন নিয়ে যাচ্ছি। ফাতেমার সঙ্গে সঙ্গে বলে উঠল, না, এমনটা করা যাবে না। সোহেল একজন উকিল, ও কোনো না কোনোভাবে ঠিকই আইনের ফাঁক ফোরক দিয়ে বেরিয়ে আসবে। তাছাড়া নয়নারও ক্ষমতা কম না, আর এভাবে ওদের বশও করা যাবে না। তাহলে তুই কি ওদের এভাবেই ছেড়ে দিবি? এত বড় অন্যায় করেও কি ওরা কোনো শাস্তি পাবে না? শাস্তি তো ওরা পাবেই। আমি ওদের শাস্তি দিব, যেটা দেখে সবার আত্মা কেঁপে উঠবে। বলে এর আগে কাঁপতে লাগলো ফাতেমা। সে জানে তার এখন এত অস্থির হলে চলবে না। যা করতে হবে সেটা বেশ ঠান্ডা মাথায় করতে হবে। অধৈর্য হয়ে পড়লে কোনো কাজই ঠিকঠাক হবে না। শ্রেয়া হঠাৎ বলে ওঠে, তোর এই অবস্থার জন্য কোথাও না কোথাও তো নিজেই দায়ী। তুই পড়াশোনায় কত ভালো ছিলিস, তোর মা বাবার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে, অথচ তুই সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে বিয়ে করে সংসার করতে লাগলি। শ্রেয়ার কথায় ফাতেমা নিজের অতীতে ডুব দেয়। সত্যি কি দোষটা তারই ছিল? ফাতেমা যখন সবেমাত্র অনার্সে ভর্তি হয়, তখনই তার মা বাবা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর তার ভাই ফাহিমই তার একমাত্র অভিভাবক ছিল। ফাহিম ফাতেমাকে আগলে রাখলো কিছুদিন, বছর দুয়েক বেশ ভালোই কাটলো।
এরপর ফাহিম বিয়ে করলো। প্রথম প্রথম সবকিছু ঠিকই চলছিল, তবে একসময় ফাতেমা আবিষ্কার করলো তার ভাবি তাকে মোটেই আর পছন্দ করছে না, তাকে বোঝা মনে করছে। ভাবির জন্য ভাইয়ের সাথেও তার দূরত্ব তৈরি হলো। এরই মধ্যে সময়ে তার জীবনে এলো সোহেল। রোজকার অশান্তি আর সম্পর্কের জটিল সমীকরণের মধ্যে সোহেলের মধ্যে শান্তি খুঁজে পেত ফাতেমা। অবস্থা এমন হয়ে গেছিল যে সোহেলকে ছাড়া তার কিছুই ভালো লাগতো না। আর সোহেলও ব্যাপারটা বুঝতে পারে, তাই তো একদিন ফাতেমাকে বিয়ের প্রস্তাব দেয়। ফাতেমা সোহেলকে নিজের ভাই ভাবির সাথে দেখা করায়, কিন্তু সোহেলকে একদম পছন্দ হয় না ফাহিমের, কারণ সোহেল ছিল একজন অনাথ আশ্রমে বেড়ে উঠেছে সে। এসব জেনে ফাহিম সোহেলের সাথে ফাতেমার বিয়ে দিতে চায়নি। ফাতেমার ভাবিও ফাহিমকে উস্কানি দেয়, তবে সেই সময় ফাতেমা সোহেলকে এত ভালোবেসে ফেলেছিল যে সে জেদ ধরে বসে সোহেলকে বিয়ে করার। ফাতেমার জেদের কারণে ফাহিমের সাথে তার দূরত্ব আরও বাড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে ফাহিমের স্ত্রী ভাই বোনের মধ্যে আরও দূরত্ব সৃষ্টি করে, এমনকি যেই ফাহিম কোনোদিন নিজের বোনের গায়ে ফুলের টোকাটিও লাগাতে দেয়নি, সেই ফাতেমার গায়ে হাত তোলে। ফাতেমা এতে চরম আঘাত পেয়েছিল। অবশেষে নয়না আর সোহেলের কথায় সে নিজের বাড়ি থেকে পালিয়ে আসে, অতঃপর সোহেলকে বিয়ে করে। অতীতের কথাগুলো ভেবে দীর্ঘ শ্বাস পেল ফাতেমা। দোষটা বোধ হয় তারই, আবার তার নয়। সেই সময় ফাতেমা ভাবির কারণে তার ভাইয়ের সাথে ঝামেলার সূত্রপাত হয়। তখন তার কাছে বন্ধু নয়না আর আরও কাছের হয়ে যায়, সাথে সোহেলও। তাই ফাতেমা তখন তাদের কথাতেই বেশি প্রভাবিত হতো। তবে ফাতেমা আজ একটা কথা বুঝতে পারছে, আর ফাহিম তার ভালোর জন্যই চেয়েছিল যেন সোহেলের সাথে তার বিয়ে না হয়। কিন্তু ভাবির জন্য ভাইয়ের সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেজন্যই বোধ হয় ফাতেমার কাছে তার ভাইয়ের কথা বিষের মতো লেগেছিল। আসলে কিছু সময় কিছু বিষাক্ত মানুষের কারণে সুন্দর সম্পর্কগুলো টক্সিক হয়ে ওঠে। তেমনি ফাতেমার ভাবির কারণে তার ভাইয়ের সাথে তার মধুর সম্পর্ক বিষাক্ত হয়ে উঠেছিল। ফাতেমা এরপর আস্তে আস্তে নিজের একটা ভুল সিদ্ধান্ত মনে করে। সোহেলের সাথে বিয়ের পর সোহেল তাকে বলেছিল পড়াশোনা ছেড়ে দিতে। সোহেলের যুক্তি ছিল সে নিজেই তো একজন উকিল, তাই তার স্ত্রীকে কষ্ট করে পড়াশোনা করে জব করতে হবে না, সে শুধু তার সংসার সামলাবে। কিন্তু ফাতেমা এমনটা চায়নি। তার মা বাবার স্বপ্ন পূরণের জন্য সে পড়াশোনা কন্টিনিউ করতে চায়। সোহেল তাই হয়তো সেই সময় ইচ্ছা করে বাচ্চা নেওয়ার ইচ্ছা পোষণ করে। ফাতেমার গর্ভে আসার পরে সন্তানের দোহাই দিয়ে ফাতেমার পড়াশোনার রীতি টেনে দেয় সোহেল। ফাতেমা কোনো রকমে অনার্সটা কমপ্লিট করেছিল। তার খুব ইচ্ছা ছিল মাস্টার্স কমপ্লিট করে কোনো জবের জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু তার সেই ইচ্ছা আর পূরণ হয় না। সংসারে জাতাকলে ফেসে যায় একদম। অতীত থেকে বেরিয়ে এসে ফাতেমা তাকায় নিজের মেয়ের দিকে। না, সন্তান জন্ম দেওয়া নিয়ে তার কোনো আফসোস নেই। আফসোস শুধু একটা ব্যাপারে, একটা ভুল মানুষকে ভালোবেসে নিজের স্বপ্নের ইতি টানার। তবে ফাতেমা এবার নিজের সব ভুল শোধরানোর চেষ্টা করবে, যাতে করে নিজের মেয়েকে অন্তত একটা সুখের জীবন দিতে পারে। শ্রেয়ার গাড়ি এসে থামলো একটা বিলাসবহুল ফ্ল্যাটের সামনে। শ্রেয়া গাড়ি থেকে নেমে ফাতেমাকেও বলল গাড়ি থেকে নামতে। ফারিয়া ঘুমও ততক্ষণে ভেঙে গেছে। সে চুপচাপ নিজের মায়ের কোলে বসেছিল। ফাতেমা নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, বলেছিলাম না তোমায় একটা নতুন জায়গায় নিয়ে আসব। এখন থেকে আমরা কিছুদিন এই আন্টির সাথে থাকব, তারপর নিজেদেরও একটা ব্যবস্থা করে নেব। ফারিয়া কিছু বলে না, তবে চুপ থেকে সে তার মায়ের সিদ্ধান্ত মেনে নিয়েছে এটা বোঝায়। ফাতেমা দীর্ঘশ্বাস ফেলে, যদি তার একার ব্যাপার হতো তাহলে এইভাবে অন্যের কাছে আশ্রয় নেওয়ার আগেও 10 বার ভাবত। রাস্তায় ঘুরলেও নিজের আত্মসম্মান বিসর্জন দিত না। তবে সে একজন মা হিসেবে নিজের সন্তানের কথা ভাবতে হবে, তাই এক প্রকার বাধ্য হয়ে সে সাহায্য নিতে হলো। ফাতেমা
ফারিয়াকে কোলে নিয়ে গাড়ি থেকে নামলো। শ্রেয়া ভীষণ উৎসাহী হয়ে পাশেই একটা কফি শপের দিকে ইশারা করে বলে ফাতেমাকে, এই দেখ ফাতেমা, এটা আমার কফি শপ, আমার স্বপ্ন যেটা আমি পূরণ করতে পেরেছি। শ্রেয়ার এই উচ্ছ্বাস দেখে ফাতেমার অনেক ভালো লাগে। সবকিছু আফসোস হয় নিজের স্বপ্ন পূরণ করতে না পারার জন্য। যদি পারত তাহলে আজ হয়তো সেও এমন খুশি থাকতো। ফাতেমা কফি শপের কাছাকাছি যায়, বেশ ভালোভাবে ডেকোরেট করা। শ্রেয়া ভীষণ আগ্রহ নিয়ে ফাতেমার কাছে নিজের কফি শপের বর্ণনা দিতে থাকে। যখন তার মনে পড়ে ফাতেমা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, তখন জিভ কেটে বলে, সরি, আমি খেয়ালই করিনি তুই দাঁড়িয়ে আছিস, চল আমাদের বাসায় চল, সেখানে গিয়ে বাকি কথা হবে। ফাতেমার সামনে থাকা ফ্ল্যাটের দিকে তাকিয়ে বলে, তোরা কি এই ফ্ল্যাটেই থাকিস? হ্যাঁ, এটাই তো আমার সুবিধা, ফ্ল্যাটের পাশে কফি শপ। এই ফ্ল্যাটের 10 তলায় আমি আর আম্মু থাকি, আর 11 তলায় আমার ভাইয়া ভাবি আর তাদের ছেলে থাকে। ফাতেমা বলে, ও আচ্ছা, আমি আশায় তোর কি খুব প্রবলেম হলো? দূর, কি যে বলিস না, আমার কোনো প্রবলেম হয়নি। তোর প্রবলেম না হলেও তোর ফ্যামিলির বাকি সবার তো প্রবলেম হতে পারে। বাকিদেরও প্রবলেম হবে না। আম্মু তো তোকে দেখে অনেক খুশি হবে দেখিস। আর তোর ভাইয়া ভাবি, ওদের কথা বাদ দে, ওরা এমনিতেও আমাদের ব্যাপারে মাথা ঘামায় না। ওরা ওদের ফ্ল্যাটে থাকুক, আমরা আমাদের ফ্ল্যাটে। তো চল। ফাতেমা সায় জানায়। নয়না গোসল শেষে একটা তোয়ালে গায়ে পেঁচিয়ে বাথরুম থেকে বের হয়। তার দিকে হা করে তাকিয়ে থাকে সোহেল। নয়না মুচকি হেসে সোহেলের দিকে এগিয়ে গিয়ে বলে, এভাবে কি দেখছো? তোমাকে দেখছি, কি নিখুঁত সৌন্দর্য তোমার। এই সৌন্দর্যের জন্যই তো আমাকে বিমোহিত করেছে। নয়না সোহেলের কোলে বসে পড়ে। সোহেলের চুলে হাত বুলিয়ে বলতে থাকে, আমি ফাতেমার থেকেই সুন্দরী বলো? সেটা আর বলতে, তবে জানো ফাতেমা আগে তোমার থেকেও বেশি সুন্দরী ছিল। এজন্য তো আমি ওর প্রেমে পড়েছিলাম, কিন্তু বিয়ের পর থেকে আমি দেখছি ওর সৌন্দর্য কমতে শুরু করেছে। আর ফারিয়ার জন্মের পর থেকে তো ফাতেমা আগের থেকে অনেক সৌন্দর্য হারিয়ে ফেলেছে। আগে ওর কত সুন্দর ফিগার ছিল, আর এখন? নয়না হেসে বলে, এজন্যই বুঝি তুমি আমার প্রেমে পড়েছ? হ্যাঁ, তুমি এখন ফাতেমার থেকে অনেক সুন্দরী। নয়না তৃপ্তির হাসি হাসে। অবশেষে তার উদ্দেশ্য সফল হয়েছে। নয়নার মনে সবসময় ফাতেমার জন্য হিংসা ছিল। যদিও ফাতেমা নয়নাকে নিজের বেস্ট ফ্রেন্ড, নিজের বোনের মতো দেখত, কিন্তু নয়নার দিক থেকে অনুভূতিটা অন্যরকম। নয়নার এখনো মনে পড়েছে স্কুল কলেজের দিনগুলো। ফাতেমা দেখতে তার থেকেও বেশি সুন্দরী ছিল, পড়াশোনাতেও ছিল ফার্স্ট ক্লাস। এজন্য সবাই নয়না থেকে বেশি ফাতেমাকেই পছন্দ করত। এজন্য নয়না ফাতেমাকে একদমই সহ্য করতে পারত না, তবুও তার সাথে ভালো ব্যবহার করত, যা আত্মে তার নাটক ছিল। তবে নয়না সবসময় চেয়েছিল ফাতেমার ক্ষতি করতে, ফাতেমাকে কষ্ট দিতে। এজন্য সে ফাতেমার অগোচরে তার অনেক ক্ষতি করেছে, যা ফাতেমা জানতেও পারেনি। ফাতেমা ছিল মধ্যবিত্ত পরিবারের, আর নয়নার বাবা একজন ধনী ব্যবসায়ী। এটাই ছিল নয়নার একমাত্র দিক, যে দিক দিয়ে সে এগিয়ে, কিন্তু এটা তার জন্য যথেষ্ট ছিল না। সে সব দিক দিয়ে ফাতেমার থেকে এগিয়ে যেতে চেয়েছিল। এজন্যই তো সোহেলের সাথে ফাতেমার বিয়ের পর নয়না সোহেলের ব্রেন ওয়াশ করে ফাতেমার পড়াশোনা বন্ধ করে দেয়। সে সময় নয়না সোহেলকে এটাই বুঝিয়েছিল যে ফাতেমা অনেক সুন্দরী, তাই সে এভাবে বাইরে পড়াশোনা করলে পরকীয়ায় জড়িয়ে যেতে পারে। সোহেলও নয়নার ভালো বন্ধু ছিল, তাই নয়নার কথা তাকে প্রভাবিত করেছিল।
তবে ফাতেমার পড়াশোনা বন্ধ করে নয়না সম্পূর্ণ শান্তি পায়নি। সে চেয়েছিল ফাতেমাকে আরও অসহায় করে দিতে। ফাতেমার পড়াশোনা বন্ধ করতে না পারলেও ফাতেমাকে স্বামী সন্তান নিয়ে সুখী দেখে নয়না জ্বলত ভীষণ। ঈর্ষে এতটাই অন্ধ হয়ে গেল যে শেষ পর্যন্ত সোহেলের দিকে নজর দিল। নয়নার একটা প্লাস পয়েন্ট ছিল যে ফাতেমা এবং সোহেল দুজনেই তার বন্ধু, এজন্য দুজনেই তার সাথে নিজেদের অনেক কথা শেয়ার করত। ফাতেমা আর সোহেলের কথায় একসময় নয়না বুঝতে পারে তাদের মধ্যে ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি হচ্ছে, আর এই সুযোগটারই সদ্ব্যবহার করে সে। ফারিয়া জন্মের পর থেকে সন্তান সংসার সামলানো চাপে ফাতেমার সৌন্দর্যে মলিনতা দেখা দেয়, আর এটাই সোহেলকে তার প্রতি উদাসীন করে তুলেছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে নয়না সোহেলকে নিজের দিকে আকর্ষণ করে। নিজের এসব কুকীর্তি ভেবে হাসতে থাকে নয়না। তার আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, দেখ ফাতেমা, আজ আমি তোর থেকে সব কেড়ে নিয়েছি, তোকে সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দিয়েছি। ফাতেমা আর ফারিয়াকে নিজের বাসায় নিয়ে এলো শ্রেয়ার মা শাবানা বেগম তাদেরকে ব্যাপারে সব খুলে বলেছে শ্রেয়া। সব শুনে শাবানা বেগমের ভীষণ মায়া হয় ফাতেমার জন্য। ফারিয়ার মাথায় হাত বুলিয়ে তিনি বলেন, তোমার সামনেই এতটা কুলাঙ্গার কিভাবে হলো মা? এই বাচ্চাটার কথাও একবার ভাবলো না। ফাতেমা শান্ত রইল, তার যে নিজেরও কিছু বলার নেই। শাবানা বেগম ফাতেমাকে আশ্বাসের সুরে বললেন, তুমি একদম চিন্তা করো না মা, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, আমি তোমার পাশে আছি। তুমি যতদিন ইচ্ছা তুমি আমাদের বাসায় থাকতে পারো। শ্রেয়া, তুই ওদেরকে গেস্ট রুমটা দেখিয়ে দে, ওরা যতদিন ইচ্ছা এখানেই থাকুক। ফাতেমা কৃতজ্ঞতা সূচক দৃষ্টিতে তাকায় শাবানা বেগমের দিকে, বলে, আপনাকে অনেক ধন্যবাদ আন্টি, আপনারা আছেন জন্যই আমি আমার মেয়েটাকে নিয়ে নিশ্চিত হতে পারলাম। আপনাদের এই ঋণ যে আমি কিভাবে শোধ করব? পাগলি মেয়ে, তোমায় একদম চিন্তা করতে হবে না এসব নিয়ে, তুমি তো আমার কাছে শ্রেয়ারই মতো। যাও, তোমরা ঘরে গিয়ে বিশ্রাম নাও, অনেক দখল গেছে তোমাদের উপর দিয়ে। শ্রেয়া ফাতেমা আর ফারিয়াকে গেস্ট রুমে নিয়ে যায়, তাদের রুমটা দেখিয়ে দিয়ে বলে, তোরা আপাতত এখানেই থাক। ফাতেমা আবারও শ্রেয়ার হাত ধরে বলে, তোকে অসংখ্য ধন্যবাদ শ্রেয়া। আরে বারবার এভাবে ধন্যবাদ দিতে হবে না, আমি কিন্তু রেগে যাব। এই বলে একটু থেমে আবারও বলে, তুই তোর স্বামী এবং তার দ্বিতীয় স্ত্রীর একটা ব্যবস্থা কর। ওরা তোর প্রতি যে অন্যায় করেছে তার শাস্তি ওরা না যতক্ষণ পাচ্ছে আমি ততক্ষণ শান্তি পাব না। ফাতেমা দীর্ঘশ্বাস ফেলে বলে, শাস্তি তো আমিও পাব না, কিন্তু এতটা অধৈর্য হলে চলবে না, ঠান্ডা মাথায় সবটা করতে হবে। ফাতেমা ফারিয়াকে ভাত খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ফারিয়া কিছুতে খেতে চাইছে না। আসলে এত আঘাত মেয়েটা মেনে নিতে পারেনি, বাবাকে খুব ভালোবাসে যে। বাবার হঠাৎ করে এই দ্বিতীয় বিয়ে তার মধ্যে পরিবর্তন এনেছে। ফাতেমা সবটাই বুঝতে পারছে। তার তো এখন বুক ফেটে কান্না পাচ্ছে, কিন্তু সে নিজেকে শক্ত রেখেছে। নিজের মেয়েকে যে তার শক্ত হাতে সামলাতে হবে। কোনো রকমে ফারিয়াকে খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় ফাতেমা। অতঃপর নিজের ফোনটা হাতে নেয়। সোহেল ও নয়নার একসাথে ছবি একটা বার করে, এই ছবিটা তাদের ভার্সিটি লাইফের। ফাতেমা অগ্নিদৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে বলে, আমারও আমার মেয়ের জীবনকে নরক বানিয়ে তোমরা শান্তিতে থাকবে, এটা তো হতে পারে না। তোমাদের তো আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না। এই বলে ফাতেমা ফেসবুকে একটা জনপ্রিয় গার্লস পেজের সাথে যোগাযোগ করেছে। এই পেজটিতে বিভিন্ন নারী
এরা তাদের সাথে ঘটে যাওয়ার বাজে ঘটনা শেয়ার করত। সেসব ঘটনা ফেসটিভ পজিশন করা হতো। অতীতে এই ফেসটিতে অনেক পোস্টই ভাইরাল হয়েছে, আর তাতে অনেক মুখোশ জনসম্মুখে এসে পড়েছে। ফাতেমা তাই আজ নিজের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা ফেসটির ইনবক্সে পাঠিয়ে দেয়, সাথে করে সোহেল এবং নয়নার ছবিটাও দেয়, যাতে সমাজের সবাই দুটো মানুষের কুৎসিত গল্পটা জানতে পারে। এইবার কিছুটা শান্তি পায় ফাতেমা, তবে পরিপূর্ণ শান্তি না। যদি পেজের অ্যাডমিনটা পেজে পোস্টে পাবলিশড করে এবং পোস্টটা ভাইরাল হয়, তাহলে ফাতেমা পরিতৃপ্তি লাভ করবে। নয়না ও সোহেলের আজ বেরিয়েছে একটা রেস্টুরেন্ট ক্যান্ডেল নাইট ডিনার করার জন্য। সোহেল আগ্রহী মূলত এর আয়োজন করা হয়েছে। নতুন বউ পেয়ে তার মনে রং লেগেছে, জীবনেটা সুন্দরভাবে উপভোগ করতে মন চাইছে। নির্লজ্জের মতো নয়নার হাত ধরে শহরের একটা স্বনামধন্য রেস্টুরেন্টে প্রবেশ করে সোহেল। তাদের দেখে একজন মহিলা ঘৃণার দৃষ্টিতে তাকায়। তার সাথে বসে থাকা তার বান্ধবীকে ফোনে কিছু একটা দেখায়। ধীরে ধীরে রেস্টুরেন্টের অনেকজনই তাদের দিকে অন্য দৃষ্টিতে তাকায়। সোহেল ও নয়না বুঝতে পারছিল না সবাই তাদের দিকে এভাবে দেখছে কেন। নয়না বলে ওঠে, সবাই আমাদের এভাবে দেখছে কেন সোহেল? আমিও সেটাই ভাবছি। আচ্ছা বাদ দাও, চলো আমরা গিয়ে একটা টেবিলে বসি। এই বলে সোহেল নয়নাকে নিয়ে একটা টেবিলে গিয়ে বসে। এমন সময় একজন মহিলাই উঠে এসে তাদের টেবিলের কাছে এসে সোহেলের উদ্দেশ্যে বলে, আপনার কোনো লজ্জা নেই? নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে দিয়ে এখন আরেকটা মহিলাকে নিয়ে বেহাল্লাফোনা করছেন। সোহেল অবাক হয় ভীষণ। নয়নার দিকে তাকায় অদ্ভুত দৃষ্টিতে। নয়না মহিলার দিকে তাকিয়ে বলেন, কে আপনি আর কি সব বলছেন? মহিলাটি এবার নয়নার দিকে তেড়ে গিয়ে বলে, আপনি তো কথাই বলবেন না, বেহায়া মহিলা। নিজের বান্ধবীর সংসার ভেঙে এখন নাটক শুরু করছেন। নয়না বুঝতে পারে না এই মহিলা কিভাবে এত কিছু জানলো। আশেপাশের আরো কিছুজন তাদের গিয়ে কথা বলছিল, কয়েকজন তো তাদের ছবি তুলতে লাগলো। সোহেলও নয়না এতে ভীষণ অস্বস্তিতে পড়ল। সোহেল নয়নাকে বলল, আমার মনে হয় এখানে বেশিক্ষণ থাকা আমাদের জন্য নিরাপদ নয়। নয়না, চলো আমরা বাসায় যাই। হ্যাঁ চলো। এই বলে নয়না ও সোহেল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। বাসায় ফিরে অনলাইনে ডু মারতে নয়না বুঝতে পারে কেন আজ রেস্টুরেন্টে তাদের এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হলো। ফাতেমার করা পোস্ট সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া এখন একটাই নিয়ে তর্ক বিতর্ক চলছে। সবাই সোহেল ও নয়নাকে যা নয় তাই বলে অপমান করছে। দুই একজন অবশ্য তাদের পক্ষেও কথা বলছে। সমাজে এমন মানুষ তো আর কম না। এসব দেখে নয়নার ভীষণ রাগ হলো। ফোনটা ছুঁড়ে মারলো দূরে। সোহেল নয়নার কাছে এসে বলল, কি হলো নয়না, তুমি এত রেগে গেলে কেন? তুমি নিজের ফোনটা বের করে সোশ্যাল মিডিয়ায় চেক করো, তাহলেই বুঝবে আমি কেন রেগে যাচ্ছি। সোহেল ফোন বের করতেই দেখলো তার ইনবক্সে অনেক পরিচিত ব্যক্তি মেসেজ করেছে। কি হয়েছে সেটার বিস্তারিত জানতে চাইছে। অনেক ফেসবুক ফ্রেন্ড তো আবার গালিও উগড়ে দিচ্ছে। এর মধ্যে সোহেলের ফোনে তার এক সহকর্মীর ফোন এলো। সেও ফোন কলে সোহেলকে বিড়ম্বনায় ফেলে দিল। নয়না একেবারে জ্বলে যাচ্ছিল এসব দেখে। সোহেলের উদ্দেশ্যে চিৎকার করে বলল, এই তুমি এখনই ওই ফাতেমাকে ফোন করো, আমি ওর একটা ব্যবস্থা করছি তাড়াতাড়ি। কি ভেবেছেটা কিও এইভাবে আমাকে শায়েস্তা করবে? সোহেল তৎক্ষণাৎ ফাতেমাকে ফোন দিল। ফাতেমা দ্রুত তার সাথে ফোনটা রিসিভ করলো, করে হাসি মুখে বলল, কেমন লাগলো আমার তরফ থেকে দেওয়া তোমাদের বিয়ের উপহার? কাজটা তুমি ভালো করলে না ফাতেমা, আমরা চাইলেই বসে ব্যাপারটা মিটমাট করতে পারতাম। চুপ করো তুমি, তোমার মুখে ওই কথা মানায় না।
সোহেল আর কিছু বলার আগে নয়না ফোনটা কেড়ে নেয়, গর্জে ওঠে বলে, তুই কিন্তু আমাকে চিনিস না ফাতেমা, আমার সাথে টক্কর নিতে আসিস না। তোর এমন অবস্থা করবে যে তুই সেটা ভাবতেও পারছিস না। ফাতেমা দ্বিগুণ হুঙ্কার দিয়ে বলল, তোর মতো সস্তা মেয়ের মুখে এত বড় কথা মানায় না নয়না। তোর মতো মেয়েদের থেকে তো পতিতালয়ের পতিতারা ভালো, তারা অন্তত কারো সংসার ভাঙে না। ফাতেমা, মুখ সামলে কথা বল। মুখ অনেক সামলেছি নয়না, এবার আর না। তুই কি ভেবে নিয়েছিস আমাদের খুব বড় ক্ষতি করে ফেলেছিস? অবশ্য তোর দম তো এতটুকুই। তাহলে শুনে রাখ, আমাদের কোনো ক্ষতিই হয়নি। দু একদিন মানুষ এসব নিয়ে কথা বলবে, তারপর যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে। ফাতেমা ঠান্ডা গলায় বলে, আমার দম কত সেটার বহিঃপ্রকাশ এখনো আমি ঘটাইনি নয়না। এটা তো জাস্ট আগ্নেয়গিরির আলোকছটা ছিল মাত্র, লাভা তো এখনো বাকি। তোর স্বামীর আমি এমন অবস্থা করব যেটা তোরা স্বপ্নেও ভাবতে পারছিস না। এসব বড় বড় ফুটানি দে শুধু। ফাতেমা, শুধু ফুটানি দেয় না, এটা তুইও খুব ভালোভাবেই জানিস নয়না। যাই হোক, তোর সাথে কথা বলার আর ইচ্ছে নেই, ফোন রাখ। নয়না আরও রেগে যায় ফাতেমার এমন ব্যবহারে। ফোনটা রেখে কটমট করে বলে, নয়নাকে চ্যালেঞ্জ করছিস তুই? এবার দেখ এর ফল কি হয়। ফাতেমা ফারিয়াকে ঘুম পাড়িয়ে শ্রেয়ার সাথে তার কফি শপে এসেছে। মূলত শ্রেয়াই জোরপূর্বক তাকে এখানে এনেছে, কারণ শ্রেয়া চায় ফাতেমা যাতে চার দেয়ালের মধ্যে থেকে নিজেকে অসহায় বোধ না করে। কফির কাপে চুমুক দিয়ে শ্রেয়া ফাতেমাকে বলে, তুই কি করবি ভাবছিস? ফাতেমা ভাবুক হয়ে গেল। কিছুক্ষণ ভেবে বলল, ভাবছি আবার নতুন করে সব কিছু শুরু করব। আমি মাস্টার্সে ভর্তি হতে চাই, নিজের বাকি পড়াশোনা কমপ্লিট করতে চাই। ভালো সিদ্ধান্ত। ফাতেমার মুখ হঠাৎ করে গম্ভীর হয়ে যায়। সে বলে, কিন্তু সেজন্য তো আমার টাকার প্রয়োজন। এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? আমি সেই ব্যবস্থা করে দেব। না শ্রেয়া, এটা হয় না। আমি শুধু তোর থেকে টাকা নিতে পারবো না, এতে আমার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হবে। তোকে আমার থেকে এমনি এমনি টাকা নিতে হবে না। তুই না হয় আমার কফি শপে পার্ট টাইম জব কর। ফাতেমা ভাবলো কিছুক্ষণ, তারপরে বলল, প্রস্তাবটা মন্দ নয়, তবে আমার নিজের জন্য এবার নিজেকেই লড়তে হবে, সাথে নিজের মেয়ের জন্য। তাই আমি নিজের সব অধিকার বুঝে নেব। মানে, আমার বাবার সম্পত্তির উপরেও তো আমার অধিকার আছে, কিন্তু আমি এতদিন ভাইয়ের কাছে সেই অধিকারের দাবি নিয়ে যাইনি। তবে জীবনের এই পর্যায়ে এসে আমি আর এত মহান হতে পারছি না। আমি আজই আমার ভাইয়ের কাছে যাব, নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য। ফাতেমা আজ এসে উপস্থিত হয়েছে তেজগাঁওয়ে, নিজের বাবার বাড়িতে। নিজেদের বাসার গলিতে প্রবেশ করতে আবেগপ্রবণ হয়ে যায় ফাতেমা। এই গলিতে তার কত স্মৃতি জড়িয়ে আছে, সাথে রয়েছে কত পাওয়া না পাওয়ার হিসেব। নিজের বাবার বাড়ির সামনে এসে থমকে যায় ফাতেমা। কিছুই বদলায়নি, সবটা এখন আগের মতোই আছে, শুধু বদলে গেছে কিছু সম্পর্কের সমীকরণ। এই বাড়িতেই বড় হয়ে ওঠা দুই ভাই বোনের সম্পর্কের বন্ধন, যা ছিল অটুট, তা আজ একেবারে বিলীন হয়ে গেছে। ফাতেমা অতীতের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে। অতীতের স্মৃতিগুলো মধুর এবং তিক্ততায় ভরা, তবে তার বর্তমানের লড়াইয়ের জন্য তার এখানে আসাটা যে বড্ড জরুরি ছিল। জীবনের নতুন যে লড়াই এসে নেমেছে, সেখানে সে সহায় সম্বলহীন হয়ে থাকলে চলবে না। আমরা যতই মুখে বলি না কেন অর্থ সকল অনর্থের মূল, কিংবা মানি ডাজ নট ম্যাটার। প্রকৃত অর্থে এই সমাজে টিকে থাকতে গেলে অর্থের প্রয়োজনই সব থেকে বেশি।
অর্থই সমাজে সম্মান এবং ক্ষমতা এনে দেয়, তাই সব ক্ষেত্রে মহান হলেও অর্থের ক্ষেত্রে মহান হতে নেই, বিশেষত তখন যখন সেই অর্থ সম্পদের উপর আমাদের অধিকার থাকে। ফাতেমা বাড়ির সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, অনেক কিছু ভাবনা চিন্তা করলো, তারপর সব দ্বিধাদ্বন্দ্বকে ফাঁসে ঠেলে কলিং বেলে চাপ দিল। পরপর দুবার। কিছুক্ষণের মধ্যে দরজা খুলল। খুন্তি হাতে বাসা থেকে বেরিয়ে এলো ফাতেমার ভাবি মোহনা। মোহনা ফাতেমাকে দেখে যে একদম খুশি হয়নি সেটা তার মুখ দেখে সহজেই অনুমেয়। ফাতেমা অবশ্য এটাই আশা করছিল। বাইরে দাঁড়িয়ে সে বলল, আমায় ভেতরে আসতে বলবে না ভাবি? মোহনা কাট কাট গলায় বলল, তুমি এখানে কেন এসেছো? কি চাই তোমার এখানে? ফাতেমা এমন ব্যবহারই আশা করছিল, তাই বেশি একটা অবাক হলো না। তার ভাবি যে একটুও বদলায়নি সেটা বোঝাই যাচ্ছে। ফাতেমা মৃদু হেসে বলল, নিজের বাড়িতে আসার জন্য কি কোনো কারণ দরকার? মোহনা তাচ্ছিল্য হেসে বলল, বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের ভারে, অবশ্য তুমি সেটাও টিকিয়ে রাখতে পারোনি। বাহ, এই খবরও তোমার কাছে পৌঁছে গেছে ভাবি? তুমি তো আমার ভালোই খোঁজ রাখো। মোহনা মুখ বাঁকিয়ে বলো, খোঁজ রাখতে হয় বই কি, কারণ আমি তো জানি তোমার বোঝা এবার আমাদের ঘাড়ে এসেই চাপাতে হবে। তবে তোমায় আমি একটা কথা স্পষ্ট করে বলে রাখি, আমি বা তোমার ভাই কেউই তোমার বোঝা টানতে ইচ্ছুক নই। এমনিতেই আমাদের সংসার চলে নানা অভাব অনটনে, তারপর যদি তুমি এসে জোটো তাহলে? ফাতেমা মোহনাকে অভয় দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না ভাবি, আমি এখানে থাকার জন্য কিংবা তোমাদের ঘাড়ে বোঝা হওয়ার জন্য আসিনি। আমি এসেছি নিজের অধিকার আদায়ের জন্য। তোমার অধিকার মানে? ফাতেমা কোনো জবাব দেবে তার পূর্বে ফাহিম এসে উপস্থিত হলো। মোহনাকে বলল, কে এসেছে মোহনা? মোহনা গম্ভীর স্বরে বলল, কে আর আসবে বলো, তোমার গুণধর বোন নিজের সংসার ভেঙে এখন আমাদের সংসার ভাঙতে এসেছে ভাবি। ফাহিম এগিয়ে এসে মোহনাকে বেশ রাগী সুরেই বলে, তুমি ওকে ওখানে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভেতরে আসতে দাও। অতঃপর নিজেই ফাতেমাকে বলে, তুই ভেতরে আয়, আমরা বসে কথা বলি। ফাতেমার প্রতি ফাহিমের এত নরম ব্যবহার একদম সহ্য হয় না মোহনার। সে বিড়বিড় করে বলে, ঢং যত। ফাতেমা শুনে মোহনার বলা কথাটা, তবে গায়ে মাখল না। এখন তার ভাইয়ের সাথে কথা বলাটা বেশি জরুরি, তাই মোহনাকে ফাঁস কাটিয়ে ভেতরে প্রবেশ করলো। ফাহিম সোফায় বসে ফাতেমাকে সোফাতে বসতে বলল। ফাতেমা নিজের ভাইয়ের কথা মতো সোফায় বসল। ফাহিম কিছুক্ষণ চুপ থেকে ফাতেমাকে বলল, আমি কি তোর এতটাই পর হয়ে গেছি ফাতেমা? তোর সাথে এত কিছু হয়ে গেল অথচ আমি কিছু জানতেই পারলাম না। অনলাইন থেকে সবটা জানতে হলো। ফাতেমা স্মিত হেসে বলল, আমি তোমাদের অযথা চিন্তার মধ্যে ফেলতে চাইনি ভাইয়া, আর এমনিতেও তোমাদের জানালে তোমরা কিছুই করতে পারতে না। সোহেল আমাকে অনেক বাজেভাবেই ঠকিয়েছে, সাথে নয়নাও। ফাহিম রাগী কণ্ঠে বলল, কে বলেছে কিছু করতে পারতাম না? ওই সোহেল আর নয়নাকে উচিত শিক্ষা দিতাম আমি। মোহনা তখনই সেখানে উপস্থিত হয়ে বলল, হ্যাঁ ওইসবই করো তুমি, অন্যকে শিক্ষা দিতে গিয়ে নিজেই জেলের ভাত খাও। এসব তো তোমার বোনেরই ভাড়া বাড়ির ফল, আমরা তো কেউ এই বিয়েটার পক্ষে ছিলাম না। তোমার বোন তো নিজের কপাল নিজে খেয়েছে। মোহনার কথায় আজ আর নিজেকে সামলাতে পারল না ফাহিম। নিজের মনে এতদিনে জমা সব দুঃখ আজ উগলে দিত। বলতে লাগলো, তুমি কোন মুখে এসব কথা বলছো মোহনা? তুমি কি ভেবেছ আমি এতদিন তোমায় কিছু বলিনি, এজন্য
আমি কিছু বুঝতে পারিনি? আমি সবই বুঝেছি। বিয়ের কিছুদিন পর থেকে আমি খেয়াল করছি আমার বোনের প্রতি তোমার কিসের যেন একটা রাগ। প্রথম দিকে আমি এজন্য তোমায় বকেছি, কিন্তু এতে কোনো লাভ হয়নি। আমারও এখনো মনে আছে, একদিন তুমি ফাতেমার হাতে গরম পানি ঢেলে দিয়েছিলে। সেদিন আমি রাগ সামলাতে না পেরে তোমার গায়ে হাত তুলেছিলাম, আর সেদিনই তুমি বিষ খেয়ে সুইসাইডের চেষ্টা করো। আমি ফাতেমাকে এসব কিছু বুঝতে দেইনি। তোমায় হাসপাতালে নিয়ে গিয়ে ওকে মিথ্যা বলেছি যে তুমি বাপের বাড়িতে চলে গেছো কিছুদিনের জন্য। এরপর তুমি সুস্থ হওয়ার পর আমি তোমাকে অনেক বুঝিয়েছি আমার বোনটার সাথে ভালো ব্যবহার করার জন্য, কিন্তু তুমি তো তুমিই। বাড়িতে ফিরে তুমি ওর সাথে আরো খারাপ ব্যবহার করতে লাগলে। আমি কিছু বলতে গেলেই মরার হুমকি দিতে। এত ঝামেলা আমার আর সহ্য হচ্ছিল না। এজন্যই আমি ফাতেমাকে অযথা বকতাম, যাতে অন্তত তোমার রাগ কমে, তুমি একটু শান্ত হও। কিন্তু তোমার মধ্যে পরিবর্তনই নেই। তোমার জন্য আমাদের ভাই বোনের সম্পর্ক খারাপ হয়ে গেল, যার দরুন আমার বোনের সাথে আমার এতটাই মানসিক দূরত্ব তৈরি হলো যে ও আমার বিরুদ্ধে গিয়ে বিয়েও করে নিল। নিজের ভাইয়ের কথাগুলো শুনে স্তব্ধ, নির্বাক হয়ে গেল ফাতেমা। সে বুঝতেই পারেনি তার অগোচরে এত কিছু হয়ে গেছে। এখন ফাতেমা বুঝতে পারছে ফাহিমকে কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এদিকে এত কথা শোনার পরও মোহনার মধ্যে কোনো ভাবলেস নেই। সে নিজের দাপট বজায় রেখে বলে, তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার এই ডিভোর্সি বোন যেন আমাদের সংসারে এসে না ওঠে, তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ফাহিম রাগান্বিত সুরে বলে, তোমার কি সমস্যা ওকে নিয়ে মোহনা? আমাদের তো কোনো সন্তানও নেই, শুধু তোমার আর আমার ছোট্ট সংসার। সেখানে ফাতেমা আর ওর মেয়ে এলে কি সমস্যা? মোহনা চোখে এবার অশ্রুবর্ষণ শুরু হয়। সে বাড়ি শাড়ির আঁচল দিয়ে নিজের চোখের জল মুছে বলে, এভাবে আমি যে নিঃসন্তান এটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তুমি থাকো তোমার বোনকে নিয়ে। তোমার বোন হয়তো কিছুদিন পর তোমাকে অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়েও দিয়ে দিবে। তারপর তাকে নিয়ে সুখে সংসার করিও তুমি। বলেই চলে যেতে নেয় মোহনা। তখনই ফাতেমা বলে ওঠে, আমি কখনোই এমনটা করব না ভাবি। আমি জানি তুমি এই সন্দেহ থেকে বরাবরই আমার সাথে খারাপ ব্যবহার করেছ, কিন্তু বিশ্বাস করো তুমি যেমন ভাবছো আমি তেমন মানসিকতার নই। তোমাদের বিয়ের দিন তোমার মা আর তোমার কথোপকথন আমি শুনে নিয়েছিলাম। আমি এটা অনেক আগে থেকেই জানি যে তুমি কখনো মা হতে পারবে না, কিন্তু কখনো কি আমি এই বিষয় নিয়ে তোমায় কিছু বলেছি? তুমি যাতে কষ্ট না পাও তাই তো আমি একদিন এই কথাটা গোপন রেখেছি। আর আমার যদি সত্যি এমন কিছু করার থাকতো আমি সেটা অনেক আগেই করতাম। ফাতেমার কথা শুনে হতবম্বিত হয়ে গেল মোহনা। নিষ্পলক তাকিয়ে থাকে ফাতেমার দিকে। গল্পটা কেমন লাগলো একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট দিবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। আর গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।